নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অংশুমান বসুর লেখা ভৌতিক গল্প রানসউইক হাউস। শুরু হচ্ছে আজকের গল্প রানসউইক হাউস। দরজাটা খুলে বাইরে এসে অবাক হয়ে গেল উঠছি। কি সুন্দর সকাল, কি অপূর্ব চারপাশের প্রকৃতি। কাল রাতের বেলায় ওরা যখন এলো তখন অন্ধকারে কিছু বোঝা যায়নি। এখন দেখলো ভারী সুন্দর। রানসউইক হাউসের অবস্থান যে এমন মন মাতানো প্রাকৃতিক পরিবেশে, এখানে আসবার আগে উঠছি ভাবতেও পারেনি। দীঘাতে তো তারা কতবারই এসেছে, কখনো সৈকতাবাস, কখনো কখনো সরকারি বাংলো, কখনো ট্যুরিস্ট লজ বা হোটেলে থেকেছে, কিন্তু রানসউইক হাউস না, একবারও নয়। এর নামটাই সে জানতো না বলতে গেলে। কিন্তু এখন এই রানসউইক হাউসের অতিথি হয়ে এবং এই সকালে চারপাশে নজর বুলিয়ে অর্চির মনে হলো এই হাউসের তুলনীয় আর একটি আস্তানাও এই গোটা দীঘাতে নেই। সাথে কি সরকারের বড় বড় কর্তারা এসে রাজ্য বিদ্যুৎ পরিষদের এই অতিথিশালায় আতিথ্য গ্রহণ করেন? অর্চির মজা লাগলো। রানসউইক হাউসের 1 নম্বর ঘরটাতেই জায়গা পেয়েছে তারা। তার মানে তারাও বেশ হোমরা চোমরা কেউ। অর্চির মা এসে অর্চির পাশে দাঁড়ালেন। মা, দেখো কি সুন্দর জায়গাটা, উচ্ছ্বসিত অর্চি। দেখো বাড়িটা কেমন একটা টিলার উপর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো মালভূমি, চারিদিকটা উপত্যকার মতো। ওই দেখো টিলার নিচে দিকে একটা পুকুরও দেখা যাচ্ছে, শালুক ফুটে আছে ওখানে। অর্চির মা চোখ ঘোরান, তারও কেমন ঘোর লাগে। মুগ্ধ দৃষ্টি মেলে তিনি বলেন, ঠিক বলেছিস অর্চি, দেখ কি ভীষণ সবুজ জায়গাটা। এই টিলাটা নিশ্চয়ই একসময় বালিয়াড়ি ছিল, এখন এটা পুরো একটা ঘাসে ঢাকা। লনটা আরও সবুজ, চারপাশে আবার তর তাজা ঝাউ আর নারকেল গাছের সারি। এ যেন সবুজ উপত্যকা, স্বপ্নের সেই গ্রিন ভ্যালি। দেখো দেখো মা, সৈকতাবাসের পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, বাঁ দিকে সেই হোটেলটা, সিহক না কি যেন। অর্চির মাও ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। সুন্দর, খুব সুন্দর। কত জায়গায় তো আমরা গিয়েছি, কিন্তু এমন মন খারাপ পরিবেশ কোথাও পাইনি। নিচে যাই মা। মা মাথা ঝাঁকাতেই করছি একতলায় নেমে আসে। লনের দিকটার দরজার খুলে বাইরের বারান্দায় দাঁড়ায়, চারপাশে চোখ বুলিয়ে তারপর বারান্দা থেকে নেমে আসে। বাড়িটাকে ঘিরে চক্রাকারে হাঁটতে থাকে সে। কিছুটা এগোতেই ওর চোখে পড়ে বাড়ির দেওয়ালে গাঁথা একটা সাদা মার্বেলের স্মারক। সেটা পরে অর্চি। এই বাড়িটা বানানো হয়েছিল কোনো এক JF স্নেথের জন্য। রানসউইক হাউস তাহলে স্নেথ সাহেবের বাড়ি ছিল। কে এই স্নেথ সাহেব? দীঘাতেই বা এই সাহেবের বাড়ি বানাতে গেলেন কেন? কেয়ারটেকারকে জিজ্ঞাসা করবে অর্চি। সামনে কেয়ারটেকারের অফিস। এই বাড়িটা থেকে খানিকটা তফাতে টিলাটার ঢালের দিকে পাশাপাশি দুটি আলাদা বাড়ি অর্চির চোখে পড়ে। এই বাংলোর কর্মচারীরা ওখানে থাকে নিশ্চয়। স্নেথ সাহেবের বাড়িকে প্রদক্ষিত করে অর্চি সমুদ্রমুখী বারান্দার সামনে আসে। এখান থেকেই সে শুরু করেছিল। হঠাৎ ওর চোখে পড়ে বাউন্ডারি ওয়ালে বাইরে লাগোয়া আর একটা ছোট্ট সবুজ টিলার ওপর পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা। রানসউইক হাউস থেকে আলাদা নয়, আবার আলাদাও বলা চলে। ওখানে কি আছে? অর্চি কৌতূহলী হয়ে লনটায় নামে। লনের দেওয়ালের গায়ে বসানো একটা ছোট্ট গেট চোখে পড়ে ওর। সেটা সেই ছোট্ট গেটটা পার হয়ে বাইরে আসে। না, এটা একটা আলাদা টিলা নয়। রানসউইক হাউসের টিলাটারই দক্ষিণ দিকে এগিয়ে যাওয়া অংশর জায়গাটা, কিন্তু ওয়াল দিয়ে আলাদা করে রাখা জায়গাটায় কি আছে? অর্চির চোখে কৌতূহল চিকচিক করে ওঠে। এদিক ওদিক ভালো করে দেখে সে। ছোট্ট ঘেরা জায়গাটা এখনকার শান্ত স্নিগ্ধ পরিবেশের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।
অর্চি আরও এগিয়ে যায়। এ কি, এটা তো বড় সড়ো গোছের একটা কবর। কি পরিষ্কার! একটা বিশাল মার্বেল কবরের ওপর সাদা চাদরের মতো বিছানো, ক্রুশ আঁটা, আলাদা কোনো বেরিটেডি নেই। কিন্তু অর্চি ভালো করে দেখলো এটা স্নেথ সাহেবের কবর। আলাদা একটা মার্বেল ফলকে বড় বড় করে লেখা স্নেথ সাহেবের পরিচয় অ্যাজ দ্য ফার্স্ট সিটিজেন অফ দীঘা, দীঘার প্রথম নাগরিক। জন্ম ও মৃত্যুর তারিখও মার্বেলের গায়ে খোদাই করা। মনে মনে অর্চি হিসাব করে 1964 সালে, অর্থাৎ স্নেথ সাহেবের মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 82 বছর। অর্চি খুব অবাক হয়ে যায়। এই বাড়িটা যখন তৈরি হয় তখন দীঘা ছিল একটা প্রায় অজানা নগণ্য গ্রাম। বিদেশি এই মানুষটি সমুদ্র উপকূলের এই পাড়া গ্রামটিকে কতখানি ভালোবেসেছিলেন যে এখানে তিনি শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করেননি, মৃত্যুতেও তিনি জায়গাটা মায়া কাটাতে পারেননি। তাই দীঘার এই নিরিবিলি প্রান্তে সমুদ্রের নোনা জল বাতাস কবরে লাগিয়ে নিশ্চিন্তে মাটির আর বালির তলায় শুয়ে আছেন। অর্চির শ্রদ্ধা হয়, ভালো লাগে। বিদেশ থেকে আসা মানুষটিকে সে মনে মনে স্নেথ সাহেবের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানায়। পরের দুদিনের জন্য মন অন্যদিকে দেবার সময় পেল না অর্চি। হই হই করে এ দুদিন ও শুধু ঘুরে বেড়ালো বাবা মায়ের সঙ্গে। বলতে গেলে সমুদ্র একাই তার প্রায় পুরো সময়টা নিয়ে নিল। ফাঁকে ফাঁকে আছে নিউ দীঘার ঝাউবন, বালিয়াড়ির সার, সায়েন্স মিউজিয়াম, অমরাবতী, সব জায়গা যাওয়া। একটি বেলা কাটলো চন্দনেশ্বর মন্দির আর তালসারির সমুদ্র দেখে। তালসারিতে একটা নদী সমুদ্রে এসে মিশেছে। অর্চি জিজ্ঞাসা করে জেনেছে নদীটা নাকি সুবর্ণরেখা। পরের দিনটা কাটলো শঙ্করপুরের অতিথি নিবাসে। ওখানে সমুদ্র, ঝাউবন, বালিয়াড়ি, বিস্তৃত বেলাভূমি ছাড়াও ছিল অনেক মাছ ধরা নৌকো। জেলেরা তো ছিলই। শঙ্করপুরে থেমে থাকা সবকটা নৌকোই যন্ত্রে চলে, একটাও সাধারণ ডিঙি নৌকো নয়। অর্চি ঘুরে ঘুরে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া লোকগুলোর গল্প শুনল। ওদের কষ্টের কথা জেনেও ওর মনটা খারাপ হয়ে যায়। শঙ্করপুর থেকে সন্ধ্যা পার করে অর্চিরা যখন রান্স হাউস ফিরে এলো তখন অর্চির দু চোখ জুড়ে গভীর ঘুম নেমে আসতে চাইছে, কিন্তু তবু স্নেথ সাহেবের কথা তার মনে পড়ে গেল। খেতে খেতে সে শুধালো স্নেথ সাহেবের কথা, কিন্তু যারা খেতে দিচ্ছিল তারা কেউ কিছু জানে না। ওরা শুধু এটুকু জানে স্নেথ সাহেব তার বাড়িটাকে জমি টমি সহ রাজ্য বিদ্যুৎ পরিষদকে বিক্রি করে দিয়েছিলেন। হতাশ অর্চি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেজন্য একটা জেলে ডিঙির চড়ে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে। হাতে তার মস্ত বড় মাছ ধরা নাইলনের জাল। লাল রঙা মস্ত সূর্যটা আস্তে আস্তে দিগন্তর ঢালে নেমে যাচ্ছে, আর অর্চি এগিয়েই চলেছে সূর্যটাকে তাক করে। হঠাৎ একটা শব্দে অর্চির ঘুম ভেঙে যায়। স্বপ্ন, জানলায় টোকা পড়েছে। জানলায় কে টোকা দিচ্ছে এত রাতে? ছোট্ট নয় তো? নিশ্চয়ই তাই, কিন্তু ওর খটকা লাগে। চোর হলে জানলায় টোকা দেবে কেন? সে তো নিঃশব্দে ঘরে ঢুকবে, তারপর শব্দ না করেই ঘর ছাড়বে। ওই সঙ্গে নিয়ে যাবে তার পছন্দের জিনিসগুলো। তাই চোর নয়। তবে কি অর্চি ভুল শুনেছে? হয়তো তাই। সে চোখ বন্ধ করে। জানলার কাছে আবার শব্দ হয়। কেউ যেন সেখানে আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে আঘাত করছে, এমনভাবে আঘাত করছে যাতে অর্চি ছাড়া আর কারো ঘুম ভেঙে না যায়। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।